আসতে পারে হচ্ছে যে সেকশন 84 এবং 85, এখান থেকে আসতে পারে যে একটা লোক আসামি, সে নেশাগ্রস্ত অবস্থায় সে অপরাধ করলো, একজনকে খুন করলো, সেক্ষেত্রে সে অপরাধী হবে কিনা, সেক্ষেত্রে সে অপরাধী হবে কিনা। এবং সে দাবি করতেছে যে সে তখন তাকে ইনটক্সিকেটেড করা হয়েছে এবং ফর বিং ইনটক্সিকেটেড সেই অপরাধটা করে ফেলছে, সেটা দাবি করবে। আপনি আসামির পক্ষে কিভাবে ডিফেন্স দিবেন যে আপনার মক্কেল কোনো অপরাধ করে নাই, তখন আপনি কিভাবে আনসারটা দিবেন? আপনাকে বলতে হবে যে সে তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে, সে সেন্সলেস হয়ে পড়েছিল এবং সেন্স না থাকা অবস্থায় সে উক্ত অপরাধটি করেছে। এবং পেনাল কোডের সেকশন 85 ধারাতে স্পষ্ট করে বলে দিছে যে ইনটক্সিকেটেড অবস্থায় যদি কি করা হয়, ইনটক্সিকেটেড অবস্থায় যদি যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এবং আপনাকে জাস্ট প্রমাণ করতে হবে তাকে জোর করিয়ে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে, যার ফলে he has been intoxicated and তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা has been decreased, মানে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কমে গেছে। এর হলো 84-85। এখন আমরা এখান থেকে চলে যাব, এই এতক্ষণ আমরা যে ধারাগুলো পড়লাম এই ধারাগুলোর মধ্য থেকে আমরা ইম্পর্টেন্ট একটা ধারা পড়ছি, সেটা হচ্ছে সেকশন 80 ধারা রিটেনের জন্য। এবার আমরা চলে যাব 87 and 88, 87, 88, তারপর হচ্ছে আপনার 92, 93, এই চারটা ধারা খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এবং এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসার মতো কোনো সম্ভাবনা নাই, সবশ্য ফ্যাক্ট বেসড কোশ্চেন, বিশেষ করে যে ফ্যাক্ট গুলো আপনার বইতে দেওয়া আছে, এই যে ফ্যাক্ট গুলো বেয়ার অ্যাক্টের মধ্যে দেওয়া আছে, মেইন আইনের বইতে দেওয়া আছে। উদাহরণ সেকশন 87। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে সেকশন 87 এ কি বলছে? সেকশন 87 এ কি বলছে? দাদা, মৃত্যু এবং গুরুতর আঘাত ঘটাইবার জন্য অভিপ্রেত নহে এবং অনুরূপ সম্ভাবনাপূর্ণ বলিয়া অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করা। রবীন্দ্রনাথের ভাষায় বললেন, আমরা বাংলা ভাষা শুনতে চাই না। ভাই, বিষয়টা একটু বুঝায় বলেন নাইম ভাই। দাদা এটা হলো যে যেমন খেলাধুলা করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে কেউ যদি আঘাত পেয়ে মারা যায়, এক্ষেত্রে এটা অপরাধ হবে না। এটা 7 এ মানে একটা উদাহরণ এরকম হতে পারে। কেন অপরাধ হবে না? সে খেলাধুলা করতে গেছে, তাকে একজন লাথি দিছে, সে পড়ে গেল, ইচ্ছাকৃতভাবে এটা হয় নাই। খেলাধুলা খেলাধুলা করতে গিয়ে এটা আঘাত পাওয়া, এটা তো ইচ্ছাকৃতভাবে মারামারি করা হয়। মানে খেলাধুলা করতে গিয়ে কোনো যদি অপরাধ হয়ে যায়, কারো হাত পা ভেঙে যায়, সেটার জন্য কেউ দায়ী না, এটা বলতে চাচ্ছেন? জি, সেটা যদি ইচ্ছাকৃতভাবে না হয়, ইচ্ছাকৃতভাবে যদি ক্রিমিনাল ইন্টেনশন না থাকে। আচ্ছা, যদি না থাকে, আমরা কি এটা বলতে পারি যে খেলাধুলা করতে গেলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে?
হ্যাঁ, জি মৃত্যু পর্যন্ত হইতে পারে দাদা। ধরেন আমার একটা টিম আছে, আপনার একটা টিম আছে, তো আমরা দুই টিম এগ্রি করলাম যে আজকে আফতাবনগর মাঠে আমরা খেলাধুলা করব। যখন আমরা দুই টিম এগ্রি করলাম, এগ্রি করার সাথে সাথে কি আমরা এটাও এগ্রি করছি কিনা যে হ্যাঁ, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় সেটার জন্য কেউ দায়ী না, এটাও কিন্তু আমরা অপ্রকাশ্যে ইনডিরেক্টলি এগ্রি করে নিছি। তার মানে আমি এখানে কনসেন্ট দিতেছি, আমি এখানে আমার দুর্ঘটনা ঘটতে পারে এই মতামতটা দিতেছি, সেটা দিতেছি ইমপ্লাইডলি। ইমপ্লাইডলি মানে হচ্ছে ইনডিরেক্টলি, পরোক্ষভাবে দিচ্ছি। আবার এক্সপ্রেসলিও হতে পারে, আপনি বলে দিতে পারেন যে হ্যাঁ আমরা খেলাধুলা করতেছি, এখানে বড় ধরনের সমস্যা হতে পারে, জটিলতার সৃষ্টি হতে পারে। আরেকটা বিষয় আছে এখানে, আরেকটা বিষয় আছে, মনে করেন 18 বছর যে একটা ব্যক্তির বয়স হচ্ছে 18 বছর বা 20 বছর, মানে 18 বছরের বেশি, অ্যাবভ 18 ইয়ার্স। তো একটা ছেলের বয়স হচ্ছে 20 বছর, সে ধরেন প্রেমের ছাকা খাইছে, সে মানসিক ভাবে প্রচন্ড যন্ত্রণায় আছে, সে আপনাকে এসে বললো যে আমাকে একটা গুলি করেন, আমার মাইরা ফেলান, এই দুনিয়া আমি আর থাকতে চাই না। একটা বিষয় আপনার দেখবেন কি গ্রামে আর শহরে সব জায়গায় ব্যাপারটা হয় যে ঘরে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ থাকলে এদেরকে বউরা খাইতে দেয় না। তো সে বৃদ্ধ মহিলার বয়স হয়ে গেছে মনে করেন 95, সে ঘরের মধ্যে প্রস্রাব করে, ঘরের মধ্যে পায়খানা করে, এটা বৌমার ভাল লাগে না, এবং সে প্রচন্ড ভাবে বৃদ্ধ মহিলাটাকে মানসিক ভাবে অনেক আঘাত করে, ইভেন গায়ে হাত তুলে, এভাবে দিনের পর দিন চলতে থাকে। আপনি সেই বাড়িতে বেড়াইতে গেলেন, যখন বেড়াইতে গেলেন তখন সে বৃদ্ধ মহিলা কান্না কান্না করে যেটা বললো যে বাবা আমি আর বাঁচতে চাই না, আমাকে এত যন্ত্রণা দিতেছে, এর সাথে আমার মরে যাওয়াটাই ভালো। আমি যখন স্কুলে পড়ি তখন আমার পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা ঠিক এরকম ভাবেই খাবার টাবার কিছু দেয় না, ইভেন সেই বৃদ্ধ মহিলার ঘর মানে ঘরে কেউ যাইতে পারতো না, প্রচন্ড পরিমাণে গন্ধ আর কি, পায়খানা প্রস্রাব সব এক জায়গায় করে। সে সবচেয়ে বেশি কষ্ট পাইতো পানির, মানে সে তো আর উঠতে পারে না, এবং সে যেই পরিবারে আছে সেই পরিবারে কেউ তাকে সাপোর্টও করে না, খাবারটা জাস্ট দেওয়ার কাম দিয়ে আসে। তো পানিটা কেউ না কেউ দিয়ে আসে, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা করতাম আমিই করতাম আর কি। তো এখন মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে সে যদি 5টা বছর আগে মারা যাইতো তাহলে তার এই যন্ত্রণা ভোগ করা লাগতো না। এই পরিস্থিতিতে সে যদি মরতে চায়, এবং আপনিও দেখতেছেন যে এর চাইতে মরাটাও একটা ইজি কাজ, সে মতামত দিতেছে, সে কনসার্ন দিতেছে যে আই এম রেডি টু ডাই, আমি মরতে প্রস্তুত, এবং আপনি এই কাজটা করেন, আপনি আমাকে মারেন, তখন আপনি তাকে মেরে ফেলবেন। আর আরেকটা হচ্ছে একটা লোক প্রেমে শেখা খাইছে, সে প্রচন্ড ভাবে মানসিক যন্ত্রণা আছে, সে বলতেছে আমার চাইতে দুঃখী আর কেউ নাই, আমি মেয়েটাকে ছাড়া বাঁচবো না, সো মরতে চাই, আমাকে মারে। সেকশনে স্পষ্ট করে বলা হয়েছে 18 বছরের বেশি বয়সের লোক যদি স্ব-ইচ্ছায় মরতে চায়, স্ব-ইচ্ছায় কোনো রিস্ক নিতে চায়, কোনো ক্ষতি রিস্ক নিতে চায়, এবং সে ক্ষতিটা যদি আপনি করেন,
আপনাকে সেই ক্ষতিটা করতে যদি বলা হয় এবং আপনি যদি সেই ক্ষতিটা করেন, তাহলে আপনি দায়ী হবেন না। তবে এখানে একটা বিষয় আছে যে আপনি কার ক্ষতি করতে যাচ্ছেন, আপনি কাকে মারতে যাচ্ছেন। এখানে আপনাকে, যেমন একটা স্বাভাবিক মানুষ যদি মনে করে যে না, এটার তো একটা রিলিফ আছে, প্রতিকার আছে, এটার তো একটা অল্টারনেটিভ ওয়ে আছে, আমি তাকে কেন মারতে যাব, সে অবস্থা আপনি তাকে মেরে ফেললেন, তখন আপনি কি বলবেন যে সে আমাকে বলছে আমাকে মেরে ফেলছে, আমি এই জন্য মেরে ফেলছি, সেটা বললেও কাজ হবে না। মানে এখানে কথা হচ্ছে যে আপনি 18 বছরের বেশি বয়সের লোক আপনাকে কনসেন্ট দিয়েছে মারার জন্য, তার মানে আপনি মেরে ফেলবেন না। আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে, পরিস্থিতি না বুঝে সে বললো আর মেরে ফেললেন, তাইলে সেই মারার জন্য আপনি লায়বল হবেন। 87 এর মূল কথা হচ্ছে যে উইথ কনসেন্ট। তার মানে ওই যে খেলাধুলার যে উদাহরণটা আসলো, খেলাধুলা করে কারা? 18 বছরের উপরের মানুষ। যে কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় যেটা হয় যে সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যেমন যারা সাঁতার কাটে, ধরেন সাঁতার কাটার আয়োজন করা হলো, তো একটা লোক সাঁতার কাটতে গিয়ে মারা গেল। এখন একটা লোক তো সাঁতার কাটতে গিয়ে মারা গেল, এটার জন্য কি যারা আয়োজক এরা দায়ী হবে? না, এখানে কেউ দায়ী হবে না, কারণ সেখানে রিস্ক আছে, এটা জেনেই কিন্তু সে পার্টিসিপেট করছে। সো হিয়ার যে যারা আয়োজক ছিল তারা লায়াবল হবে না। 87 আছে কনসেন্ট নিয়ে অপরাধ করা, কনসেন্ট নিয়ে মতামত নিয়ে অপরাধ করা, যেখানে মতামতটা থাকবে। এবার আমরা 92 তে যাই। 92 তে যাই। 92 তে বলছে act done in good faith for benefit of a person without consent। তার মানে 87 এর অল্টারনেটিভ হচ্ছে, না অল্টারনেটিভ না সরি, 87 এর অপোজিট হচ্ছে 92। 92 তে বলছে কনসেন্ট ছাড়া, কনসেন্ট ছাড়া, মতামত ছাড়া আপনি একটা কাজ করতে গেছেন, সেই কাজের ফলে একজন মারা গেছে বা একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতির জন্য আপনি দায়ী হবেন কিনা? উত্তর হচ্ছে না। এখানে দেখেন যদি এরকম হয় যে একজন ডাক্তার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন ডাক্তার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে দেখলো, এখানে এই উদাহরণটা আছে, সে দেখলো রাস্তায় একটা শিশু দপাচ্ছে, মানে কাঁপতেছে, সে মানে মাটির সাথে শুয়ে কাঁপতেছে, চিৎকার করতেছে। ডাক্তার শিশুটিকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেল। তো শিশুটির অবস্থা এতটাই খারাপ অবস্থা যে তার গার্জিয়ানকে কল করার মতো সময় তার কাছে নাই, শিশুটিকে বাঁচাতে হবে। ফর দ্য বেনিফিট অফ দ্য চাইল্ড, সেই চাইল্ডের, সেই শিশুটির মঙ্গলের জন্য, সেই শিশুটির সুবিধার জন্য, সেই শিশুটিকে বাঁচানোর জন্য ডাক্তার গুড ফেইথে তাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নিয়ে তাকে অপারেশন করলো, সে মারা গেল। পরিবার ডাক্তারের নামে মামলা করল। ডাক্তার বলল যে আমি তো গুড ফেইথে কাজ করছি। পরিবার বলল আপনি গুড ফেইথে করছেন, ঠিক আছে, আপনি তো আমাদের মতামত নিতে পারতেন। তখন ডাক্তার বলছে there was no time to take consent, আমার কাছে সময় ছিল না এই মতামতটা নেওয়ার, বাট আমি কাজ করছি গুড ফেইথে ফর দ্য বেনিফিট অফ ইউর চাইল্ড,
উইদাউট কনসেন্ট। তো এই যে উইদাউট কনসেন্টে কারো বেনিফিটের জন্য যদি কাজ করা হয় এবং সেই কাজটা যদি কাজের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, সেই ক্ষতির জন্য একজন ব্যক্তি দায়ী হবে না। 92 না 87 এ বলছে কনসেন্ট নিয়ে ক্ষতি, আর 92 তে বলছে কনসেন্ট ছাড়া ক্ষতি। বা শুধুমাত্র কনসেন্ট ছাড়া এটাকে বলা যাবে না, এখানে বলতে হবে ফর বেনিফিট অফ দ্যাট পারসন, সে লোকটির মঙ্গলের জন্য কাজ করা হয়েছে। এখন আমরা যদি বলি যে না, আমরা আরো দুইটা ধারা পড়ে আসি। 88 সেকশন 88, 87 এর সাথে আমাদের গেল হচ্ছে 92, এবার 88 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 92 এর মতো একই কথা বলছে, বাট এখানে হচ্ছে যে এখানে হচ্ছে আপনার কনসেন্ট নিয়ে, এবং এখানকার বিষয়টা প্রযোজ্য হবে শুধুমাত্র মৃত্যু ঘটানোর জায়গাতে। কিরকম? যে এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে যে ডাক্তারের কাছে রুগী আসলো, ডাক্তার রুগীর পরিবারকে বলল যে এই রুগীর অপারেশন করা দরকার, তবে অপারেশন করলে এই রুগী মারা যেতে পারে। তার পরিবার কনসেন্ট দিল, ঝুঁকি আছে জেনেও তার পরিবার কনসেন্ট দিল, মতামত দিল, আলটিমেটলি সে মারা গেল। এই যে কনসেন্ট নিয়ে যদি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমি কনসেন্ট নিলাম, আমার দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, বাট I have no criminal mind, I have no intention to cause him death, তাকে মারার আমার কোন ইচ্ছা নাই, সে মরে গেছে, আমি আমি তার বেনিফিটের জন্য, আমি তার মঙ্গলের জন্য কাজ করতেছিলাম, অপারেশন করতেছিলাম, সেখানকে আমরা ডাক্তারকে লায়াবল করতে পারবো না। দেখেন এই যে আজ পর্যন্ত কি দেখছেন যে এত ডাক্তারের কাছে এত রোগী মারা যায়, তাদের যদি অ্যাকশনে যাওয়া যায়, অ্যাকশনে গেলেও কিন্তু তারা ডিফেন্স হিসেবে দাঁড় করায়। এই যে দেখেন সিগনেচার, এই যে দেখেন তার পরিবারের কনসেন্ট, তার পরিবার কনসেন্ট দিচ্ছে। আমি তাদের পরিবারকে কন্ডিশনের মধ্যে বলছিলাম যে আপনার রোগী মারাও যেতে পারে, তারা সব দাদা তাহলে এখানে 88 তাহলে ডিফেন্স দেয়, যে ডাক্তারদেরকে ডিফেন্স দেয় আর কি 88 সেকশনটা। এগুলো সব ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেখানে দেখবেন যে ইংলিশে একটা পেপার থাকে, আমি আমার ভাগিনার অপারেশন হয়েছিল, সেখানে আমি কনসেন্ট দিছিলাম, সেখানে ইংলিশে একটা পেপার থাকে, বা এত তাড়াহুড়া করে আপনাকে পেপারটা পড়তে দিবে না, টোটালি পড়তে দিবে না, বলবো তাড়াতাড়ি সিগনেচার করেন, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি সিগনেচার করেন, পড়তেই দিবে না। তো কি করলাম, আর করার তো আর কিছু নাই। এখন রুগী আগে মরুক বাসুক, সেটা তখন সৃষ্টিকর্তার কথা মনে পড়ে যায় যে মরুক বাসুক সৃষ্টিকর্তা দেবে। এই যে কনসেন্ট কিন্তু দিয়ে দিলাম, ওখানে কিন্তু স্পষ্ট করে লেখা থাকে যে আপনার রুগী মারাও যেতে পারে, বা আপনার রুগীর কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমরা কর্তৃপক্ষ দায়ী থাকবো না, তো এটা তখন শো করা হয় আদালতে। আচ্ছা, তাহলে এইটি হচ্ছে কনসেন্ট নিয়ে, যে আমার পরিবারের কারো যদি কোনো, আমরা যে হসপিটালে যাই তখন আমাদের কাছে কনসেন্ট না হয়, কনসেন্ট নিয়েই কিন্তু বিপদ ঘটে যায়, যদিও তারা চেষ্টা করে। তার মানে হচ্ছে কেউ যদি গুড ফেইথে কোনো পার্সনের বেনিফিটের জন্য কাজ করে উইথ কনসেন্ট, মতামত সহকারে, এবং সেটার ফলে কারো যদি মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যুর জন্য যে ব্যক্তি কনসেন্ট নিয়ে তার মঙ্গলের জন্য কাজ করেছিল,
সেই ব্যক্তি দায়ী থাকবে না। এটা হচ্ছে সেকশন 88 আমি কনসেন্ট নিয়ে কনসেন্ট নিয়ে অপরাধ করা সেটা অপরাধ না। সেকশন 88 এবং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট বেসড কোশ্চেন। আপনাকে যে জিজ্ঞেস করবে whether A is liable or not, whether আব্দুল কুদ্দুস liable or not, মানে এখানে আব্দুল কুদ্দুস লায়াবল নাকি লায়াবল না, আপনার পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করে ঠিক এভাবে পরীক্ষা আসবে। এবার এটার সাথে আমরা চলে যাই 93 তে বলছে, এখানে সেই ডাক্তারের প্রসঙ্গ চলে আসছে। এখানে যেটা বলছে যে এখানে ডাক্তার রোগীর সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। ডাক্তার রোগীকে বলছে যে আপনাকে আপনার অপারেশন করা হবে। এটা শোনার পরপরই এই লোকটা মারা গেল, রোগীটা মারা গেল হার্ট অ্যাটাক করে। বা ডাক্তার গিয়ে তাকে বললো যে আপনাকে অপারেশন করা হবে, তবে অপারেশন করা হলে আপনি মারা যেতে পারে, আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা শোনার সাথে সাথে রোগীটা হার্ট অ্যাটাক করে মারা গেল। রোগীর পরিবার তার নামে বা ডাক্তার নামে মামলা করলো। ডাক্তার বললো আমি তো তার সাথে কমিউনিকেট করতে গেছি গুড ফেইথে, আমি তো তার অ্যাক্সিডেন্ট ঘটুক এটা তো আমি কখনোই চাই না, আমি জাস্ট মতামত নিতে গেছিলাম, আমি জাস্ট তাকে কনসিকুয়েন্সটা বলার চেষ্টা করছিলাম যে এটার ফলে অপারেশনের ফলে কি ঘটতে পারে, এই অপারেশনের ফলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, আমি জাস্ট এটা তাকে বলার চেষ্টা করছিলাম। তাহলে 93 সাথে 88 এর পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বিফোর অ্যাক্ট আর একটা হচ্ছে আফটার অ্যাক্ট। আফটার অ্যাক্ট হচ্ছে আপনার 88 যে কাজ হওয়ার পরে, কাজ হওয়ার পরে যে কাজের জন্য কনসেন্ট নিছিল সেই কাজ হওয়ার পরে, যে কাজের জন্য কনসেন্ট নেওয়া হয়েছিল, মতামত নেওয়া হয়েছিল সেই কাজ হওয়ার পরে। আর 93 তে বলছে আপনার বিফোর অ্যাক্ট কাজ হওয়ার আগেই। তো কমিউনিকেশন, এই কমিউনিকেশন পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তাহলে 87, 88 বা আমরা জেনারেল এক্সেপশনের এখন পর্যন্ত যে ধারাগুলো পড়ছি এই ধারাগুলো থেকে আপনার সেইভাবে মানে ফ্যাক্টস ছাড়া আসার সম্ভাবনাটা খুবই কম। ফ্যাক্টস ছাড়া আসতে পারে এরকম যে জেনারেল এক্সেপশনের বার্ডেন অফ প্রুফ বুঝিয়ে বলুন, জেনারেল এক্সেপশনের বার্ডেন অফ প্রুফ বুঝিয়ে বলুন। জেনারেল এক্সেপশনে গুড ফেইথ প্রমাণের দায়ভার বুঝিয়ে বলুন, গুড ফেইথ প্রমাণের দায়ভার। এখন গুড ফেইথ প্রমাণটা কে করবে ভাই? গুড ফেইথ প্রমাণটা কিন্তু করবে কে? অ্যাকিউজড, যার নামে মামলাটা করা হলো। গুড ফেইথ প্রমাণ করবে হচ্ছে অ্যাকিউজড, যার নামে মামলাটা করা হলো। কারণ সেই তো দাবি করবে যে আমার গুড ফেইথ ছিল, অ্যাকিউজড তো দাবি করবে যে আমার গুড ফেইথ ছিল। এবার আমরা চলে যাব 96 থেকে 106, সেকশন 96 থেকে 106। সেকশন 96 থেকে 106 রাইট টু প্রাইভেট ডিফেন্স। আচ্ছা 96 এ কি বলছে? 96 এ কি বলা হয়েছে? দাদা ব্যক্তিগত বিষয়সমূহ, প্রতিরক্ষার বিষয়সমূহ ব্যক্তিগত ব্যক্তিগত প্রতিরক্ষায় কৃত অপরাধ বা কৃতকার্য অপরাধ নয়। কৃতকার্য অপরাধ নয়। আচ্ছা ব্যক্তিগত আত্মরক্ষার জন্য নিজেকে আত্মরক্ষা করা, সেলফ ডিফেন্স। তার মানে
আমার নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে আমি যদি কোনো অপরাধ করে ফেলি, বিষয়টা কত সহজ। আপনার সেখানে প্রোটেকশন দরকার ছিল কি ছিল না, এটাও একটা বিষয়। আচ্ছা, আমি যদি বলি যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা রয়েছে। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে সীমাবদ্ধতা রয়েছে। দ্যাট মিনস আপনাকে আন্ডার লিমিটেশন, সীমাবদ্ধতায় থেকে আপনাকে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে হবে। এই সীমাবদ্ধতায় থেকে আপনাকে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে হবে। প্রয়োগের সীমাবদ্ধ, এটা একটু লিখে রাখেন যে রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। আবার আরেকটা প্রশ্ন শিখবো, এটা খুব ইম্পর্টেন্ট। The application of right to private defense is very much extended. Is very much extended. তার মানে হচ্ছে right to private defense এর প্রয়োগ অনেক বেশি সম্প্রসার, extended। ওকে, তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ অনেক বেশি সম্প্রসারিত, অনেক বেশি সম্প্রসারিত। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটাকে আমরা কিভাবে আবার একটু বলেন না, কেটে কেটে গেছে তো লিখতে পারিনি। মানে আত্মরক্ষার অধিকার, হ্যাঁ, জি, আত্মরক্ষার মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ অনেক বেশি সম্প্রসারিত, অনেক বেশি সম্প্রসারিত। আত্মরক্ষার অধিকার প্রয়োগ অনেক বেশি সম্প্রসারিত। আরেকটা হচ্ছে দাদা এটা বোঝা যায় না, এটা কি 96 এ দাদা? না, আমরা আসতেছি, সেখানে আসতেছি। আর আরেকটা হচ্ছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে সীমাবদ্ধতা রয়েছে। আত্মরক্ষার অধিকার প্রয়োগে সীমাবদ্ধতা রয়েছে। সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। ও সরি, এটা এখানে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। নেক্সট প্রশ্ন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সময়, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সময় আসামির মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। আত্মরক্ষার অধিকার প্রয়োগে নির্দোষ ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও
আত্মরক্ষার অধিকার প্রয়োগে নির্দোষ ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। আচ্ছা, আমরা এবার সেকশন 96 এ যাই। সেকশন 96 এ বলছে যে কোনো কিছু অপরাধ না যদি সেটা প্রাইভেট ডিফেন্সের জন্য করা হয়, সেলফ ডিফেন্সের জন্য করা হয়। তার মানে সেলফ ডিফেন্সের জন্য যদি কোনো অপরাধ করে ফেলি তাহলে সেই অপরাধ বলে গণ্য হবে না আন্ডার সেকশন 96। রাইট টু প্রাইভেট ডিফেন্সের মাদার সেকশন হচ্ছে আমাদের 96 এবং পেনাল কোডে 96 থেকে 106 পর্যন্ত একটা প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি 95% বার কাউন্সিল রিটেনে। তার মানে 96 এর রাইট টু প্রাইভেট ডিফেন্সের আত্মরক্ষার অধিকারের মাদার সেকশন মেন সেকশন হচ্ছে সেকশন 96। এবার আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে সেটা নিয়ে বলছে সেকশন 97। 97 কে স্পষ্ট বলছে, এবার লিখেন সেলফ ডিফেন্স, একটা জিনিস লেখেন, প্রাইভেট ডিফেন্স ইজ নট ডিল্ড প্রাইভেটলি। মানে আত্মরক্ষার অধিকার শুধু ব্যক্তির নিজের রক্ষার জন্যই নয়। সেলফ ডিফেন্স ইজ নট ফর সেলফ, বা রাইট টু প্রাইভেট ডিফেন্স is not only এটাকে কি বলে, right to private defense is not only applicable for self defense। এটাকে ব্যাখ্যা করে যে আত্মরক্ষার অধিকার যেটা বলা হচ্ছে এটা শুধুমাত্র আত্মরক্ষার অধিকার যে বলা হচ্ছে এটা শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য নয়। এগুলোর আমরা ব্যাখ্যা দেখব। সেকশন 97 এখানে বলছে এই রাইট টু প্রাইভেট ডিফেন্সের অ্যাপ্লিকেবিলিটি কোথায় কোথায় প্রযোজ্য হবে। এখানে বলছে ওন বডি, নিজের বডি এন্ড আদার বডি। তার মানে হচ্ছে নিজের বডি এবং অন্যের বডি প্রোটেক্ট করার জন্য আমি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো। একই সাথে ইন কেস অফ প্রপার্টি, নিজের সম্পত্তি ওন প্রপার্টি এন্ড আদার্স প্রপার্টি, অন্যের প্রপার্টি। তার মানে দেখেন সেলফ ডিফেন্স ইজ নট লিমিটেড, সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স ইজ নট লিমিটেড। কেন লিমিটেড না? কারণ হচ্ছে সেলফ ডিফেন্স শুধুমাত্র সেলফ ডিফেন্সের কথাই বলে না। সেকশন 96 শুধুমাত্র প্রাইভেট ডিফেন্সের কথাই বলে না, সেখানে প্রাইভেট ডিফেন্সকে ব্যাখ্যা করতে গিয়ে সেকশন 97 এ বলছে প্রাইভেট ডিফেন্স কোথায় অ্যাপ্লিকেবল হবে। প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লিকেবল হবে নিজের দেহ বা অন্যের দেহ রক্ষা করার ক্ষেত্রে, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে। এবার আমরা চলে আসি সেকশন 100 এ যাই। সেকশন 100 এ যাই। এখানে দেখেন অন বডি এন্ড আদার্স বডি প্রোটেক্ট করার ক্ষেত্রে আমি আমার বডি এবং অন্যের বডি রক্ষা করার ক্ষেত্রে কিছু পরিস্থিতিতে, কিছু ঘটনার ফলে
আমি অ্যাসাইলেন্ট কি, অ্যাসাইলেন্ট মানে হচ্ছে যে আমাকে আক্রমণ করতে, অ্যাসাইলেন্ট ASSAILANT, অ্যাসাইলেন্ট আক্রমণকারী। অ্যাসাইলেন্ট কি করতে আসলে? অ্যাসল্ট করতে আসলে, আঘাত করতে আসলে। কিছু পরিস্থিতি ঘটবে, কিছু ঘটনা ঘটবে, যে ঘটনার জন্য, যে ঘটনা নিয়ে আক্রমণ করতে আমাকে আসবে, আমি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। কার? অ্যাসাইলেন্ট, আক্রমণকারী, যিনি আক্রমণ করতে আসবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সেকশন 100 বলছে নিজের দেহ বা অন্যের দেহ রক্ষা করার ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। আমরা সেকশন 96, 97 এর পরে চলে গেলাম কিন্তু 100-এ, কারণ আমাদের এই কোশ্চেনের আনসার গুলো জানতে হবে। এখানে গিয়ে দেখেন 1 নম্বর পয়েন্টে বলছে যে আপনাকে অ্যাসাইলেন্ট, সেকশন 100-এ 6টা পয়েন্ট বলছে যে আপনাকে অ্যাসাইলেন্ট আক্রমণ করতে আসলো, তলোয়ার দিয়ে আক্রমণ করতে আসলো। ভাই তলোয়ার দিয়ে আক্রমণ করতে আসলে আমার মৃত্যু হতে পারে, এটা তো স্বাভাবিক। তো আমার মধ্যে অ্যাপ্রিহেনশন সৃষ্টি হলো। অ্যাপ্রিহেনশন মানে ভয়, আশঙ্কা। আমার মধ্যে আশঙ্কা জাগলো যে আমি মরে যেতে পারি। এমন অবস্থায় আমি তাকে গুলি করতে পারবো, আমি তাকে মেরে ফেলতে পারবো। যদি এরকম হয় যে সে আমাকে অ্যাটাক করতে আসলো, অ্যাসল্ট করতে আসলো, এবং আমার কাছে একটা অ্যাপ্রিহেনশন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয় যে সে যেভাবে আমাকে আঘাত করতে আসতেছে আমার গ্রিভিয়াস হার্ট হতে পারে, আমার গুরুতর জখম হতে পারে, জখম হতে পারে। আবার অ্যাসল্ট করতে আসলো, যদি দেখা যায় যে অ্যাসাইলেন্ট, আক্রমণকারী আমাকে ধর্ষণ করার উদ্দেশ্যে আক্রমণ করতেছে, সেই ক্ষেত্রে অ্যাসাইলেন্টকে আমি খুন পর্যন্ত করতে পারবো। যদি এরকম হয়, ধর্ষণ না ঠিক, মানে যেটা হচ্ছে